মোহাম্মদ শামসুজ্জামান আমার বন্ধুজন। আমরা 1979 থেকে 1983 এই 4 বছর একই বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ, যন্ত্রকৌশল বিভাগে অধ্যয়ন করেছি। তারপর যে যার পথে চলে গেছি। সে বাংলাদেশ রেলওয়েতে যোগ দিয়ে তার একেবারে মহাব্যবস্থাপক হয়ে অবসর নিয়েছে। আমি দেশে কিছুকাল কাজ করে দেশান্তরী হই এবং দীর্ঘ প্রবাস জীবন সাঙ্গ করে আবার স্থায়ীভাবে দেশে ফিরে আসি 2004 সালে। তো এর মধ্যে শামসুজ্জামান বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে লেখালেখির ক্ষেত্রে। সে ওই ছাত্রজীবনেই, আমার হল জীবনেই গল্প, কবিতা ইত্যাদি রচনা করত। হল ম্যাগাজিন, বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ইত্যাদিতে ছাপাও হতো সেসব। কিন্তু গত কবছর ধরে সে একটি গুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিমগ্ন রেখেছে এবং তার ফসল আমরা সম্প্রতি হাতে পেয়েছি। একটি অসাধারণ জীবনী উপন্যাস সে রচনা করেছে এবং যেই মানুষটিকে নিয়ে তার এই কাজ, তিনি শামসুজ্জামানের একই জেলার একই গ্রামের বাসিন্দা, যশোর জেলার ঝিকরগাছার। এবং শামসুজ্জামানই আমাকে বলেছে যে তারা এক পুকুরে স্নান পর্যন্ত করেছেন। তো এটি একটি তার জন্য ভীষণ আবেগের বিষয়। তাই তিনি এই মানুষটিকে নিয়ে পড়াশোনা শুরু করেন। তার নাম আপনারা সবাই জানেন, আবুল হোসেন। আবুল হোসেন নামটি উচ্চারিত হলেই আমাদের সামনে ভেসে ওঠে 1920 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালচিত্র। সে বছরই 1921 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তিনি তখনই সেখানে যোগদান করেন একজন তরুণ প্রভাষক হিসেবে অর্থনীতি বিভাগে। এবং তারা কজন মিলে, তার বন্ধুবান্ধব মিলে একটি নতুন সংগঠনের জন্ম দেন, মুসলিম সাহিত্য সমাজ। তার সঙ্গে ছিলেন তারাও সবাই দিকপাল ব্যক্তি, কাজী আব্দুল ওদুদ, মোতাহার হোসেন, কাজী মোতাহার হোসেন চৌধুরী, আব্দুল কাদির। তো এরা সবাই মিলে এক সময় একটি পত্রিকাও প্রকাশ করা শুরু করলেন। তাদের এই সংগঠনেরই মুখপত্র হিসেবে, তার নাম শিখা। এবং এই লেখকরা শিখা গোষ্ঠীর লেখক হিসেবেই পরিচিত হয়ে ওঠেন কালক্রমে। তো সেই শিখা পত্রিকার যাকে বলা হয় শিরোনাম বা মাস্টেরে একটি পংক্তি উদ্ধৃত হতো, যেটি তাদের জীবনের মূল মন্ত্র, তাদের সাহিত্য রচনার এবং যাবতীয় সামাজিক কর্মকাণ্ডের মূল প্রেরণা। সেটি হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে অসম্ভব। এর আগে বোধহয় আরও একটি কথা আছে, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এবং এই জন্য তাদেরকে ওই বুদ্ধির মুক্তি আন্দোলন হিসেবেই তাদের এই আন্দোলনটিকে চিহ্নিত করা হয়েছিল শিক্ষাগোষ্ঠীর। তো তাদের যিনি নেতৃস্থানীয় ব্যক্তি আবুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন নানা প্রতিকূলতা সত্ত্বেও। কারণ তারা যেই মৌচাকে ঢিল ছুঁড়েছিলেন, যে বদ্ধ সমাজে একটা খোলা হাওয়া বইয়ে দিতে চেয়েছেন, সেটি অনেকেরই পছন্দ হয়নি। বিশেষ করে প্রতিক্রিয়াশীল মৌলবাদী গোষ্ঠী, ঢাকার রক্ষণশীল সমাজ তার পেছনে লেগেছিল। তিনি একাধিকবার প্রহৃত হয়েছেন। নানা বিড়ম্বনার পর তিনি আসলে আর সেখানে চেষ্টাতে পারেননি। তাই 1932 সাল নাগাদ সম্ভবত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করে একেবারে কলকাতায় চলে যান এবং সেখানে তার জন্য একটি দক্ষতা ছিল আইন পেশা, আইন চর্চা। সেই আইন পেশাতেই মনোনিবেশ করে বাকি জীবন কাটান। 1938 সালে তিনি প্রয়াত হন। তো তার যে কাজ, এই শিক্ষাগোষ্ঠী, শিক্ষা পত্রিকা প্রকাশ, বুদ্ধির মুক্তি আন্দোলন, এইসব নিয়ে এবং এই মানুষটির জীবনটিকে নিয়ে একটি গ্রন্থ রচনা করেছেন আমার সেই বন্ধু মোহাম্মদ শামসুজ্জামান। বেশ বড়সড় একটি গ্রন্থ, বা 500 পৃষ্ঠার
বেশ কবছর লাগিয়ে তিনি গবেষণা করেছেন। তার জীবন কর্ম ইত্যাদি নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয়েছে তাকে। অনেকে সাক্ষাৎকার নিয়েছেন, অনেক জায়গায় ভ্রমণ করেছেন। তবে শেষমেশ যে যে ফসলটি তিনি আমাদের উপহার দিয়েছেন সেটি একটি অসাধারণ কাজ, এক কথায় অসামান্য একটি উপহার আমরা পেয়েছি তার কাছ থেকে। এই নিষুপ্ত জাগরণ, মোহাম্মদ শামসুজ্জামানের লেখা নিষুপ্ত জাগরণ কথাটি তিনি নিয়েছেন কাজী আব্দুল ওদুদের একটি চিঠি থেকে, যেটি তিনি আবুল হোসেনকে লিখেছিলেন তার জীবনের প্রায় শেষ দিকে। তো এই বইটি শুরুর প্রথম ফ্ল্যাপে যে কথাগুলো লেখা আছে আমি সেটি একটু চট করে পাঠ করে দিতে যাই, এতে করে আবুল হোসেনের জীবন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পাওয়া যাবে। এটি ছবি রয়েছে এখানে শুরুতেই, আবুল হোসেন এবং তার সহধর্মিণী মৌলুদা খাতুনের দুজনের ছবি, বেশ দুর্লভ ছবি। সেই সময় এরকম দুজনের পাশাপাশি যুগল ছবি খুব বেশি সুলভ ছিল না বাংলাদেশের বাঙালি মুসলমান সমাজে। তো তার পরিচয় হিসেবে লেখা হয়েছে 1897 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি রোজ বুধবার যশোর জেলার ঝিকরগাছার পানিসারা গ্রামে আবুল হোসেন জন্মগ্রহণ করেন। পিতা মাওলানা মোহাম্মদ মুসা, মাতা সিরুন্নেসা খাতুন। প্রাথমিক শিক্ষা বাড়িতে পিতার কাছে এবং টাওরা গ্রামের পণ্ডিত সীতানাথ সরকারের পাঠশালায়। 1906 থেকে 9 সালে ঝিকরগাছা এমই স্কুল শেষে 1910 সালে যশোর জেলা স্কুলে ভর্তি হন তিনি। 1914 সালে বৃত্তিসহ প্রথম বিভাগে মেট্রিক পাস করে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখান থেকে 1916 ও 18 সালে যথাক্রমে প্রথম বিভাগে আইএ ও দ্বিতীয় বিভাগে বিএ পাশ করেন। 1919 সালের 18 এপ্রিল গাইবান্ধা শেখ বশির উদ্দিনের কন্যা মোসাম্মদ মৌলুদা খাতুনকে বিয়ে করেন। তিনি 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1922 সালে বিএল এবং 1931 সালে বাঙালি মুসলমানের মধ্যে প্রথম এমএল ডিগ্রি অর্জন করেন। 1920 সালে কলকাতার হেয়ার স্কুলে শিক্ষকতা শুরু। 7 নভেম্বর 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ও অর্থনীতি বিভাগে জুনিয়র লেকচারার পদে যোগদান করেন। 1926 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম সাহিত্য সমাজের গঠনে প্রধান ভূমিকা সহ সম্পাদক রূপে দায়িত্ব পালন করেন। তাদের প্রকাশনার কথা বললাম। তিনি বাংলাদেশের রেনেসাঁসের অন্যতম পথিকৃৎ। মুসলিমদের জন্য বেঙ্গল প্যাক্টে ঘোষিত কনসেশন গ্রহণে আপত্তি জানিয়ে শতকরা 45 নামের প্রবন্ধ রচনা করেন। এতে ঢাকার মুসলিম সমাজের রুষ্টতায় তিনি 1927 সালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে আইন পেশায় যোগ দেন। 1931 সাল পর্যন্ত তিনি মুসলিম সাহিত্য সমাজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ঢাকায় বারবার জীবনের উপর হুমকি আসায় 1932 সালে সপরিবারে কলিকাতায় চলে যান এবং আমৃত্যু কলিকাতা হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ রোগ ভোগে 1938 খ্রিস্টাব্দের 15 অক্টোবর কলিকাতায় নিজস্ব বাসায় মৃত্যুকালে স্ত্রী, 3 পুত্র ও 3 কন্যাকে রেখে যান। তিনি একাধারে সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, আইনজ্ঞ এবং রাজনীতিবিদ ছিলেন। তো তাকে নিয়েই লেখা এই গ্রন্থ নিষুপ্ত জাগরণ লিখেছেন, আগেই বলেছি, আমার বন্ধুজন, আমার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এবং আমরা একই হোস্টেলেও থাকতাম, সোহরাওয়ার্দী হলের সহবাসিন্দাও বটে। তো শামসুজ্জামানের পরিচয়টা একটু পড়ে ফেলি চট করে। এখানে রইল তার ছবি। আর তার পরিচয় হয়েছে কথা সাহিত্যিক, কবি ও প্রাবন্ধিক। জন্ম 1962 সালের 1 ফেব্রুয়ারি যশোরের ঝিকরগাছার এক সাধারণ পরিবারে। লেখাপড়া করেছেন যশোর ঝিকরগাছার বাজার প্রাইমারি স্কুল, বিএম হাই স্কুল এবং শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 1983 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। বিসিআইসি ও পানি উন্নয়ন বোর্ডে চাকরির পর সিভিল সার্ভিসেসের মাধ্যমে 1985 সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশ রেলওয়েতে যোগ দেন এবং 2021 সালে ফেব্রুয়ারিতে মহাপরিচালক হিসেবে অবসরে যান। পেশা জীবনে জার্মানি ও ভারতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এবং পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের জনক। পেশার বাইরে তিনি সাহিত্যিক। 9ম শ্রেণীতে লেখালেখি হাতেখড়ি। বিগত 35 বছরে ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, স্মৃতিকথা অনিয়মিতভাবে লিখলেও অবসরের পর বর্তমানে সাহিত্য চর্চায় নিরবচ্ছিন্ন। ইতিমধ্যে 3টি গল্প, 3টি কাব্য, 1টি নিবন্ধ, 1টি স্মৃতিকথার গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখাকে পেশা বা নেশা নয়, বরং সামাজিক দায়বদ্ধতা পালনের উপায় বলে মনে করেন এবং সেটি মনে করেন বলেই তিনি এই কাজটি করতে পেরেছেন। আবুল হোসেনের মতো মানুষ
যিনি প্রায় বিস্মৃত হতে চলেছেন আমাদের এই বর্তমান প্রজন্মের কাছে। তার জীবন, তার কর্মকাণ্ড এবং তার যে অবদান আজকের বাংলাদেশ হয়ে ওঠার পেছনে, বাঙালি মুসলমানের আত্মপরিচয়, তার নিজস্ব একটি ভূমি, দেশ এবং একই সঙ্গে তার সাহিত্য চর্চা, তার যে বৌদ্ধিক কর্মকাণ্ড, তার পেছনে এই মানুষটির অবদান অপরিমেয় এবং অনস্বীকার্য তো বটেই। সে কারণে আমি প্রথমে শামসুজ্জামানকে গভীরভাবে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অভিনন্দিত করছি এই কাজটি করার জন্য। এটি একটি খুবই পরিশ্রমী কাজ, অধ্যবসায়ী কাজ, খুবই একটি সময় সাপেক্ষ কাজ, কিন্তু তিনি সেই কাজটি করেছেন বলে আজকে আমরা এই মহামানব, আমাদের চোখে তিনি একজন মহামনীষীই বটে, আবুল হোসেনের জীবনভিত্তিক এই বিশাল উপন্যাসটি করতে পেরেছেন। এটি উৎসর্গ করেছেন তিনি যাকে একজন গুরু প্রতিম হিসেবে গণ্য করেন, হোসেন উদ্দিন হোসেন, আরেকজন প্রবীণ সাহিত্যিক, প্রয়াত হয়েছেন। উৎসর্গ হোসেন উদ্দিন হোসেন, প্রখ্যাত সাহিত্যিক, জ্ঞান তাপস এবং পরম শ্রদ্ধাভাজন। বইটি গত বছর নভেম্বরে প্রকাশিত হয়েছে। জাগৃতি আমাদের দেশের একটি খুবই স্বনামধন্য এবং গুরুত্বপূর্ণ প্রকাশনা সংস্থা। জাগৃতি এটির প্রকাশক। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। মূল্য 1400 টাকা গাত্র মূল্য। এর পর তো ছাড় আপনারা পেতেই পারেন যখন গ্রন্থটি সংগ্রহ করবেন। তো এর ভূমিকা রচনা করে দিয়েছেন আমাদের আরেকজন প্রবীণ বুদ্ধিজীবী এবং চিন্তক সাহিত্যিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বাংলা একাডেমির বর্তমান চেয়ারম্যান। তিনি একটি উপন্যাসের ভূমিকার রচনা করেছেন এবং পাশাপাশি শামসুজ্জামান নিজেও উপন্যাসের প্রসঙ্গ কথা শিরোনামে ছোট্টটি লেখা রচনা করেছেন। আমি সেখান থেকেও এক ঝলক পড়ে শোনাই। উপন্যাসের প্রসঙ্গ কথা। স্বাভাবিক ও প্রচলিত উপন্যাসে ভূমিকা রচনা অপ্রয়োজনীয়, কিন্তু নিষুপ্ত জাগরণ উপন্যাসটি ভিন্ন আঙ্গিকে রচিত, শত বছর আগের বাস্তব চরিত্র এবং ইতিহাস আশ্রিত ঘটনার ভিত্তিতে গঠিত। পাঠক যদি সামান্যতম নিবেদন পাঠ করে মূল রচনায় নিবিষ্ট হন, তা দোষের হবে না, বরং তার মানসিক পরিভ্রমণ সচেতন থাকবে যে তিনি 100 বছরেরও বেশি আগের ঐতিহাসিক ঘটনায় যুক্ত হয়েছেন। প্রকৃতপক্ষে নিষুপ্ত জাগরণ উপন্যাসটি বিগত শতাব্দীর বাঙালি মুসলিম জাগরণের পথিকৃৎ এবং মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ও কর্ণধার আবুল হোসেনের জীবনভিত্তিক রচনা। সংক্ষেপে, তৃণমূল থেকে উঠে আসা টাওয়ারিং জিনিয়াস আবুল হোসেন একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও রাজনীতিবিদের মতো বর্ণিল পেশায় জীবনযাপন করেন। সেই সাথে কুসংস্কারযুক্ত, নিপীড়িত, দিশাহীন বাঙালি মুসলমানকে জাগাতে জীবন বাজি রাখেন। রচনায় বর্ণিত কাল 1906 থেকে 1938 সাল। স্থান পানিসারা, কাউরিয়া, ঝিকরগাছা, বৃহত্তর যশোর, কলিকাতা, গাইবান্ধা ও ঢাকার সন্নিহিত এলাকা বিশেষ। এখানে আবুল হোসেনের জীবনীর সাথে মুসলিম সাহিত্য সমাজ গঠনের পটভূমি, পরিচালনা, অংশীজনের প্রসারতা এবং ঘুণে ধরা বাঙালি মুসলিম প্রতিক্রিয়াশীলদের অপতৎপরতার কথা উল্লিখিত হয়েছে। উপন্যাসের তথ্যপাত্র এবং চরিত্রগুলি বাস্তব ও অস্তিত্ব সম্পন্ন। উপন্যাসে 90% মানুষ অস্তিত্বপূর্ণ আমাদের পূর্বপুরুষ। আরও এক দায়শোধের তাড়নায় ভূমিকা লেখার আয়োজন। বহুকাল আগের ঘটনা। অকাল প্রয়াত আবুল হোসেন পরবর্তীতে এদেশের সমাজ সাধনায় বিস্তৃত চরিত্র। মাত্র 42 বছর বয়সে আবুল হোসেন ইন্তেকাল করার শিক্ষাগোষ্ঠীর মধ্যে আবুল হোসেন সবচেয়ে বেশি অনালোচিত, অথচ তার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার উপর তথ্যপাত্র যেন বিন্ধ্যাচল। তাই তথ্যপাত্র সংগ্রহে বা প্রদানে যারা অবদান রেখেছেন, মতামত দিয়ে সহযোগিতা করেছেন, তাদের নাম নিলে অকৃতজ্ঞতার দায়ভার বয়ে বেড়াতে হবে। এই বলে তিনি বিশদে তাদের নাম উল্লেখ করেছেন। সবার কথা আমি আর এখানে বলতে চাচ্ছি না, তবু এক ঝলক পড়ে শোনাই। প্রথমে কৃতজ্ঞতা জানাই তার প্রথম স্মৃতির প্রতি, যিনি এই গ্রন্থ রচনায় উদ্বুদ্ধ ও তথ্য দিয়ে সহযোগিতা করেন, তার পরম স্মৃতির প্রতি। তিনি শ্রদ্ধাভাজন প্রখ্যাত সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন। গ্রন্থ রচনার মাঝ হতে প্রচণ্ড হতাশ হয়ে পড়ি। আবুল হোসেনের চরিত্র সৃজনের তথ্যপাত্রের অভাব। এই সময় আমেরিকার ডালাসে বসবাসরত আবুল হোসেনের ছোট মেয়ে জান্নাতারা মজিদা খাতুন ওরফে মীরার কন্যা সাইদা আনোয়ার সাহায্যে এগিয়ে আসেন। আবুল হোসেনের ছাত্রাবস্থায় লিখিত ডায়েরির কপি ও চিঠিপত্র তিনি সরবরাহ করেন। সেই সাথে কষ্ট করে টেলিফোনে আবুল হোসেনের প্রাণপ্রিয় স্ত্রী মৌলুদা খাতুনের রেফারেন্সে অনেক অজানা তথ্য সরবরাহ করেন। এক্ষণে সাইদা নোয়ারার প্রতি
আহ, সাইদা আনোয়ারের প্রতি বিনত কৃতজ্ঞতা জানাই। আম, এই রইল ভূমিকার অংশবিশেষ। উপন্যাসটা শুরু হয় একটি চমৎকার পংক্তি দিয়ে। সেই শিরোনামটিকে বইয়ের মূল বাক্য হিসেবে উপস্থিত করেছেন তিনি। আলোটা আসবে পশ্চিম দিক থেকে, সবাই সেদিকে তাকিয়ে থাকে। বোঝাই যাচ্ছে এখানে তিনি পশ্চিমের কথাই বলেছিলেন। পাশ্চাত্য কিন্তু সেই আলো পূর্ব থেকেই তারা জ্বালাতে অগ্রণী হয়েছিলেন, এবং তারই গল্প, তারই আখ্যান এই গ্রন্থ। আগে যে বলেছিলাম যে গ্রন্থের নামটি নিষিদ্ধ জাগরণ নিয়ে একটি চিঠিতে আমরা পেয়েছি। আমি চিঠিটি চট করে পড়ে শুনিয়ে আমার আজকের উপস্থাপনা শেষ করি। চিঠিটি লিখছেন কাজী আব্দুল ওদুদ তার তীর্থ আবুল হোসেনকে তার প্রায় জীবনের শেষ দিকে। প্রিয় বন্ধু অরেশু, হয়তো এখন দিন বা রাত অথবা মহাশূন্য, হয়তো সমস্ত আলো জ্বলে নিভে গেছে, হয়তো কেউ জেগে আছে অনশ্বর। এই ভূমার মাঝে তিনি হয়তো জেগে আছেন, আমিও প্রদীপ নিয়ে বসে আছি। কার জন্য, কিসের জন্য? স্বপ্নের রস জীবনে যে চাই, সে স্বপ্ন কর্মের বিরুদ্ধচারী নয়, বরং কর্মের চারপাশের সে জল তরঙ্গ। কর্ম তাতে দুলে দুলে নাচে, এবার এমনি কর্ম মানুষের আনন্দের জিনিস। এই স্বপ্নের রস মুসলমানকে দেয়া যায় কেমন করে? এই স্বপ্নের রস আপনি মুসলমানকে দিলেন। বীর্যবান মুসলমান আপাত না বুঝলেও একদিন আপনার প্রেমের রস উপভোগ করবে, একদিন আপনার স্বপ্নের প্রিয়া তাদের আচ্ছন্ন করবে। আমাদের বিশ্বাস, এই ভূমাতে মৃত্যুর চাইতে মানুষের আত্মা বড়। আপনার প্রেমময় আত্মার জ্যোতির সুধা যে পান করতে পারবে সে কৃতজ্ঞ থাকবে। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমরা বাংলার মুসলমান জাগরণে যে প্রচেষ্টা নিলাম, বলা যায় নিষুপ্ত জাগরণ। তার চাইতে ভবিষ্যতে আরও ভালো কিছু হতেও পারে, অবশ্য নাও হতে পারে, কেননা বাংলার যে একটা মুক্ত চিত্তের জাগরণ হয়েছে, জাতীয় জীবনের সমস্ত অসম্পূর্ণতা সত্ত্বেও তার দাম ঢের। সমাজ আমার মনস্তাত্ত্বিক ও দর্শন সমৃদ্ধ লেখা না বোঝেন তবে বেশি দোষ দিতে পারি না, কিন্তু আপনার সমাজপ্রীতি এত সুস্পষ্ট যে অন্ধভিন্ন সবার নজরে পড়া উচিত। সত্যি কি আমাদের মুসলমান সমাজ অন্ধ, আহাম্মক, ধ্বংস হওয়ার যোগ্য? হ্যাঁ, এটা সত্য, জোর করে নিজেকে মুক্ত হওয়া যায় না, কোনো আইন কানুন দিয়ে জোর করে মানুষকে মুক্ত করা যায় না। মানুষ স্বভাবের পথে চলতে চলতে তার দরকারি জিনিস নিক, জগতের দশের সাথে যোগাযোগ রাখুক, মন প্রাণ দিয়ে যোগ উপলব্ধি করুক, হয়তো বন্ধন খুলে যাবে। এ সন্ধিক্ষণে আপনার হৃদয় আমি অনুভব করি। কবির বলেছেন, দুঃখ জন্ম মৃত্যু সবই নাচছে, বুঝে উঠতে পারি নাই এ জীবন যেন পথের মাঝখানে পথ হারানো বই আর কিছু নয়। আপনার মঙ্গল কামনা করি হে বন্ধুবর। প্রীতি ও শুভেচ্ছা সহ অধোবদনে বিনত আপনারই অদূত ভাই। হ্যাঁ, তো এভাবেই চিঠিটি শেষ হয়। আর গ্রন্থটি শেষ হয় আবুল হোসেনের মৃত্যু দৃশ্য দিয়ে। সেটিও পড়ে আমি আমার আজকের পাঠের আয়োজন টানছি। এ পথ যেন শেষ হবে না, এ কোন জনপদ, মানুষ আর মানুষ ভীষণ ভেরি বাজে, উন্মত্ত পঙ্গপালে মাঠ সয়লাব, ঝাপটানো ডানা লক্ষ্য করে তারা হুসেনের পিছনে, তাদের দেহে জিঘাংসার চিহ্ন। তারা কোন পক্ষের? হোসেন কোন পক্ষের? তা কি জনপদের অনশ্বর দ্রোহ? তাঁদের কাঁধে জোয়াল, লাঙল, শাবল, কোদাল শুধু না, এক হাতে কাগজের বান্ডিল আর অন্য হাতে চেরাক, কুপি, হ্যারিকেন। সবার মুখ আলোকিত, হাতের গ্রন্থগুলো স্পষ্ট। হঠাৎ সেই বইয়ের পাতাগুলো ছিন্ন ভিন্ন হতে থাকে, উঠতে থাকে হুসেনের সাথে। হুসেনের পাশ দিয়ে পাতা রুচিন অক্ষরগুলো ভাসতে থাকে মৌমাছির মতো নিঃশব্দে ঘুরে ঘুরে। দুর্বোধ্য অক্ষরগুলোকে সাজাতে হুসেন ডালে বসে পড়ে, পরম মমতায় সাজিয়ে বইগুলো ভাসিয়ে দেয়। আবার ঝড় ওঠে, তবে তা প্রশান্তিময়। কোনো এক মানবী তাকে আগলে রাখে। কে সে? একেবারেই অচেনা। জননী না জায়া না কন্যা? এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তখন সময় ঠিক সকাল 7:30, 15 অক্টোবর 1938 খ্রিস্টাব্দ। আবুল হোসেনের জীবনের শেষ মুহূর্ত এবং তার বর্ণনা দিয়েই গ্রন্থের ইতি টানেন মোহাম্মদ শামসুজ্জামান। আমি এই গ্রন্থটির বহুল প্রচার, পাঠ এবং আলোচনা প্রত্যাশা করে তাকে আরও একবার অভিনন্দন জানিয়ে আমার আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।